আগের পার্টে আমরা দেখেছিলাম লি আবারও নর্মাল হয়ে গেছে, আর যখনই সেখান থেকে দুয়া সরে যায় তখন আমরা দেখতে পাই যে গারার পিঠের মধ্যে যে কলসিটা ছিল সেটা গারার ড্যামেজকে মিনিমাম করে দিয়েছে। মানে গারার অবস্থা তো খারাপ হয়ে গেছে কিন্তু গারা এখনো অজ্ঞান হয়নি। এই জন্য গারা নিজের হাতের ব্যবহার করে লিয়ের উপরে স্যান্ড কফিনের অ্যাটাক করে। লি সেটাকে ডজ করার চেষ্টা করে কিন্তু লিয়ের একটা হাত এবং পা ওই অ্যাটাকের মধ্যে আটকা পড়ে যায়, আর গারা স্যান্ড কফিনের মাধ্যমে লিয়ের হাত এবং পাকে ক্রাশ করে দেয়। তারপরে গারা লিকে মেরে ফেলার জন্য আবারও লিয়ের উপরে স্যান্ড দিয়ে আক্রমণ করে, কিন্তু তার আগে এই গাইসেন্সে ওই স্যান্ডের সামনে চলে আসে। আর এটা দেখার পরেই গারার কিছু লোকেদের কথা মনে পড়ে যেগুলোর মধ্যে কনকরা এবং টেমারিও ছিল। তখন গারা গাইসেন্স থেকে জিজ্ঞাসা করে তুমি লিকে বাঁচানোর জন্য কেন এসেছো? তখন মাইট গাই বলে যে লি আমার অনেক ভালো একটা স্টুডেন্ট, আমি ওকে মরতে দিতে পারি না। এটা শোনার পরে গারা সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু আমরা দেখতে পাই যে লি আবারও নিজের পায়ে দাঁড়িয়ে গেছে গারার সাথে লড়াই করার জন্য। আমরা দেখতে পাই যে লিয়ের একটা হাত এবং পা থেকে রক্ত বের হচ্ছিল। গাইসেন্স এটা দেখে কান্না করতে শুরু করে। লি নিজের জ্ঞানে ছিল না কিন্তু তারপরেও লি নিজেকে প্রমাণ করার জন্য উঠে দাঁড়িয়ে গেছে। আর এটা দেখার পরে হায়াতে গারাকে উইনার ডিক্লেয়ার করে দেয়। লিকে নিয়ে যাওয়ার জন্য মেডিকেল টিম সেখানে চলে আসে। সেগুলো থেকে একটা মেডিক কিছু চেক করার পরে মাইট গায়ের সাথে কথা বলতে আসে। সে বলে যে লিয়ের বডিতে অনেক বেশি প্রেসার পড়েছে আর লিয়ের বাম হাত এবং পা ক্রাশ হয়ে গেছে, আর এই কারণে লি হয়তো আর কখনোই ফাইট করতে পারবে না। আর এটা শোনার পরে গাইসেন্সে এবং নারুতো অনেক বেশি কষ্ট পায়, আর গাইসেন্সে লিয়ের এই অবস্থার জন্য নিজেকেই দোষ দিতে শুরু করে দেয়। যদি সে এই লড়াইকে আগেই থামিয়ে দিত তাহলে এটা কখনোই হতো না। এরপরে মেডিকেল টিম লিকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। এরপরে কাকাশি মাইট গাইকে বলে যে এখন মাইট গাইকে সাবধানে থাকতে হবে আর রক লিকে বোঝাতে হবে যে লড়াই করতে পারবে না বলে যে ওর জীবন শেষ হয়ে গেছে এমন কিন্তু না। এখন একেবারে শেষ লড়াইটা বাকি ছিল, আর হায়াতে তাদের দুজনকেই সামনে আসতে বলে। চোজি এবং ডোসো সামনাসামনি চলে আসে, আর ডোসো নিজের মনে মনে বলে যে সে যে কোনো ভাবে এই ম্যাচটাকে জিততে চায়, কারণ সে সাসকের সাথে লড়াই করতে চায়। কারণ হলো ওরোচিমারু সাসকেকে নিজের পাওয়ার দিয়ে ডোসোকে বোকা বানিয়েছে, আর এই জন্য এখন ডোসো সাসকেকে মেরে প্রতিশোধ নিতে চায়। এদিকে চোজি মনে মনে চিন্তা করে আসুমা সেন্সে বলেছে যদি আমি এই ম্যাচটাকে জিততে পারি তাহলে সে আমাকে বারবিকিউ খাওয়াবে, আর এই কারণে ওকে এই ম্যাচকে যেভাবেই হোক জিততেই হবে। এখন এই দুইজনের লড়াই শুরু হয়, আর চোজি এক্সপেনশন জুৎসুর ব্যবহার করে নিজেকে ফুলিয়ে ফেলে আর বোল্ডারের মতো গোল গোল ঘুরতে ঘুরতে ডোসুর উপরে আক্রমণ করে দেয়। শিকামারু মনে মনে চিন্তা করে চোজি নিজের কানকে কাবার করে ফেলেছে, এই জন্য ডোসুর সনিক অ্যাটাক চোজির উপরে কাজ করবে না, কিন্তু ডোসু চোজির অ্যাটাককে ডজ করে ফেলে আর চোজি একটা দেওয়ালের মধ্যে আটকা পড়ে যায়। তখন ডোসু চোজিকে একটা ঘুষি মারে। চোজি বলে যে এতে আমার কিছুই হবে না, কারণ হলো আমার কানকে আমি কাবার করে রেখেছি। তবে তখন ডোসু নিজের হাত থেকে সনিক ওয়েব বের করে, যে কারণে চোজি অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। তখন ডোসু বলে যে আমাদের বডি 70% পানি দিয়ে তৈরি, আর এই পানিগুলো সাউন্ডকে ট্রান্সমিট করতে পারে, আর এই কারণেই চোজি হেরে গেছে। তারপরে হায়াতে ডোসুকে উইনার ঘোষণা করে দেয়, আর প্রিলিমিনারি রাউন্ড এখানেই শেষ হয়ে যায়। অন্যদিকে আমরা কাবুটোকে দেখতে পাই যে ওরোচিমারুর সাথে দেখা করতে এসেছে। ওরোচিমারু বলে ভিলেজের মধ্যে অনেক বছর ধরে শান্তি বিরাজমান আছে। কাবুটো বলে তাহলে চলেন এই শান্তিকে ভঙ্গ করে দেই, আর এই জন্যই ওরোচিমারু কাবুটোকে সাসকেকে কিডন্যাপ করার কাজ দেয়। কিন্তু ওর রাস্তার মধ্যে একটা প্রবলেম আসতে পারে, সেটা হলো নারুতো উজুমাকি। ওরোচিমারু বলে যে সাসকে ইটাচির কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। ইটাচি হলো সাসকের বড় ভাই, কিন্তু নারুতোর আশেপাশে থাকার কারণে সাসকের প্রতিশোধ নেওয়ার আগুন কমে যাচ্ছে। এই কারণে সাসকের পাওয়ারকে ব্যবহার করতে হলে সাসকেকে নারুতো থেকে দূরে নিয়ে যেতে হবে, এতে সাসকের ভিতরে যে ডার্কনেস আছে সেটা অনেক বেশি বেড়ে যাবে। কাবুটো এগুলো শুনে অনেক বেশি অবাক হয়ে যায় আর সাসকের দিকে যেতে শুরু করে দেয়, কিন্তু ওরোচিমারু কাবুটোকে থামিয়ে বলে যদি কাবুটো তাকে থামানোর চিন্তা করে তাহলে কাবুটোকে সাসকেকে মেরে ফেলতে হবে সবার আগে, কারণ হলো কাবুটো ওরোচিমারুকে কখনোই হারাতে পারবে না। এটা শুনে কাবুটো তো একেবারেই শকড, ওর পুরো শরীর দিয়ে গাম বের হতে শুরু করে দেয়। কিন্তু তখন ওরোচিমারু বলে আরে ভাই আমি তো মজা করতেছিলাম। এদিকে হোকাগে ঘোষণা করে যে ফাইনাল এক্সাম আজকে থেকে 1 মাস পরে হবে, কারণ হলো পাশ হয়ে যাওয়া সবাই নিজেদের টেকনিককে দেখিয়ে ফেলেছে, আর এই 1 মাসের মধ্যে তাদেরকে নিজেদের নতুন টেকনিকের মধ্যে কাজ করতে হবে। এখন যে 10টা ম্যাচ হয়েছিল এগুলোর মধ্যে একটা ম্যাচ টাই হয়ে গেছে, মানে সাকুরা এবং ইনোর ম্যাচটা আর কি। এই কারণে এখন শুধু 8 জন জ্ঞানী ফাইনাল এক্সামের মধ্যে পার্ট নিবে। তাদের নাম হলো নারুতো, সাসকে, নেজি, শিকামারু, শিনো, গারা, কনকরো, টেমারি এবং ডোসু। এর পরের সিনে আমরা দেখতে পাই যে কাবুটো ওই হসপিটালের মধ্যে এসেছে যেখানে সাসকের চিকিৎসা হচ্ছিল। কাবুটো একাই সকল আনবু ব্ল্যাক অপসকে ডিফিট করে এখানে এসেছে। কাবুটো একটা মেডিকেল নাইফকে নিজের হাতে নিয়ে নেয়, যেটা কাকাশি ক্যাচ করে ফেলে। কাকাশি বলে তুমি একাই সকল কপসকে হারিয়ে দিয়েছো, এতে বুঝতে পারছি যে তুমি কোনো নর্মাল নিনজা না। কাবুটো এবং কাকাশি সামনাসামনি ছিল। কাকাশি বলে কাবুটো আমার তোমার উপরে প্রথম থেকেই সন্দেহ ছিল, তুই কি ওরোচিমারুর লোক নাকি? কিন্তু কাবুটো কিছু বলেই না, আর সাসকের গলার মধ্যে কুনাই রেখে বলে যে
যেন কাকাশি ওকে এখান থেকে যেতে দেয়, নয়তো সে সাসকেকে মেরে ফেলবে। কিন্তু কাকাশি কাবুটোর উপরে আক্রমণ করে তাকে নিচে ফেলে দেয়। কিন্তু তখনই সেখানে থাকা একটা আনবু ব্ল্যাক অপস উঠে কাকাশির দিকে যেতে শুরু করে, কিন্তু কাকাশির ক্লোন আগেই সেটাকে ঘিরে ফেলে। কিন্তু তখনই আরেকটা কপ সেখান থেকে উঠে জানালা ভেঙে লাফ দিয়ে দেয়, আর সেটাই ছিল আসল কাবুটো। কাকাশি দেখতে পায় যে এখানে কাবুটোর বডি এখনো পড়েছিল। আসলে কাবুটো ডেড সোল জুৎসুর ব্যবহার করেছে, যেটাতে আপনি মৃতদেহের মধ্যে নিজের সোলকে ট্রান্সফার করতে পারবেন, আর ওই বডির অ্যাপিয়ারেন্সও নিজের বডির মতো বানাতে পারবে। আর কাবুটো অরুচিমারুর কাছ থেকে এই সকল জুৎসুকে শিখেছে। এরপরে থার্ড হোকাগে আঙ্কোকে কিছু চিপ দিয়ে সামনে পাঠায়, আর সকল গেনিনকে এগুলো থেকে একটা করে চিটকে উঠাতে হবে। নারুতো একটা চিট উঠায় যেটার মধ্যে নাম্বার 1 লেখা ছিল। সেখানে থাকা সবাই যার যার নাম্বার দেখে। মরিনো তারপরে একটা বোর্ড দেখায় যেটার মধ্যে লেখা ছিল যে কে কার সাথে লড়াই করবে। যেখানে আমরা দেখতে পাই যে প্রথম লড়াই ছিল নারুতো ভার্সেস নেজির, সেকেন্ড ম্যাচ হলো সাসকে এবং গারার, থার্ড ম্যাচ শিনো এবং কনকোরোর, আর ফোর্থ ম্যাচের মধ্যে টেমারির ফাইট হবে ডোসোর সাথে। শিকামারু জিজ্ঞাসা করে এর মানে কি, শুধু একজনই চুনিন হতে পারবে? তখন থার্ড হোকাগে বলে এটা তো জজরা ডিসাইড করবে। এমনও হতে পারে যে একজনের বেশিও চুনিন হতে পারে, আর এটাও হতে পারে যে কেউ চুনিন হবে না। এখন নারুতো হসপিটালে যায় আর কাকাশির সাথে দেখা করে, আর কাকাশিকে বলে যে যেন কাকাশি নারুতোকে ট্রেনিং দেয়। তবে কাকাশি বলে যে এখন কাকাশির আরো বেশি ইম্পর্টেন্ট মিশনের মধ্যে কাজ করতে হবে, এই জন্য সে নারুতোর জন্য একটা ট্রেনারকে হায়ার করেছে। আর তখনই ওই ট্রেনার পিছনে চলে আসে। নারুতো পিছে ঘুরে তাকায় আর দেখতে পায় যে এটার কেউ ছিল না, ইবুইকেও সেন্সে ছিল, যে হলো কোনোহামারুর পার্সোনাল ট্রেনার। আর নারুতো বলে আরে এটা তো লুচ্চা মাস্টার। কাকাশি সেন্সে এই লোক আমাকে ট্রেনিং করাবে নাকি? সে তো আমার থেকে বেশি উইক, কারণ সে আমার সেক্সি জুৎসু দেখে হেরে গেছিল। কাকাশি সেক্সি এবং পারবাটের নাম শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। তখন ইবিসো এসে নারুতোকে ধরে ফেলে, আর নারুতোর কানে কানে বলে যে আরে আমি তোরে রামেন খাওয়ামু, এখন চুপ হয়ে যা। এতে নারুতো শান্ত হয়ে যায়, কিন্তু এখনো নারুতো ইবিসোকে নিজের ট্রেনার মেনে নেয় না। কাকাশি সেখান থেকে চলে যায়, আর ইবিসো নারুতোকে বলে যে যদি নারুতো তার সাথে রেস করে জিততে পারে তাহলে সে নিজেই নারুতোর ট্রেনার হওয়া থেকে নিষেধ করে দিবে। আর এটা শোনার পরেই নারুতো দৌড়াতে শুরু করে, কিন্তু ইবিসো নারুতোর আগেই সেখানে চলে আসে। নারুতো অনেকগুলো শ্যাডো ক্লোন বানিয়ে ফেলে আর সেগুলোকে চারিদিকে পাঠিয়ে দেয়। ইবিসো ঠিক এটাই করে, যে কারণে নারুতো তার ক্লোন থেকে বাঁচতে পারে না। এতে নারুতো ইবিসোর সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু ইবিসো নারুতোকে খুব সহজেই হারিয়ে দেয়। তারপরে ইবিসো নারুতোকে রামেন খাওয়াতে নিয়ে যায়, আর সেখানে নারুতোকে বুঝাতে শুরু করে যে ভাই তোর চাকরা কন্ট্রোল অনেক বেশি বাজে। কারণ হলো নারুতো নিজের শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করার সময় অনেক চাকরাকে ওয়েস্ট করে দেয়। নারুতো যে পরিমাণ চাকরা খরচ করে একটা ক্লোন বানায়, ওই পরিমাণ চাকরা খরচ করে সাকুরা 4টা ক্লোন বানাতে পারবে। কিন্তু নারুতোর কাছে বাকিদের তুলনায় অনেক বেশি চাকরা আছে, এই জন্য নারুতো এগুলোকে সহজেই ম্যানেজ করতে পারে। এই জন্য যদি এখন নারুতো নিজের চাকরা কন্ট্রোলকে ভালোভাবে শিখতে পারে তাহলে এমনিতেই নারুতো বাকিদের থেকে স্ট্রং হয়ে যাবে। এরপরে ইবিসো নারুতোকে হট ওয়াটার স্প্রিং এর মধ্যে নিয়ে যায়, আর নারুতো ইবিসোকে জিজ্ঞাসা করে আমরা এখানে কেন এসেছি, আমরা কি এখানে গোসল করবো নাকি? ইবিসো নারুতোকে পানির সামনে নিয়ে গিয়ে বলে যে এখন নারুতোর ট্রেনিং শুরু হবে। এখন ইবিসো নারুতোকে শিখাবে যে নারুতোকে কিভাবে পানিতে হাঁটতে হবে। এটা শুনে নারুতো বলে যে নিজে তো পারে না, আরেকজনরে শিখাইবো। তখন ইবিসো নারুতোকে পানির মধ্যে হেঁটে দেখায়, আর বলে যে এই কাজটা করার জন্য তোমার চাকরা কন্ট্রোলকে অনেক বেশি ভালো হতে হবে। তুমি পায়ের মধ্যে চাকরাকে ফোকাস করে গাছের মধ্যে এবং দেওয়ালের মধ্যে হাঁটতে পারো, কিন্তু পানির মধ্যে চাকরাকে ফোকাস করে হাঁটা অনেক বেশি কঠিন। কারণ হলো পানি সবসময় স্টেবল থাকে না, এই কারণে তোমার পায়ের চাকরাকেও বারবার অ্যাডজাস্ট করতে হয়। আর ইবিসোকে পানির মধ্যে হাঁটতে দেখে নারুতোর অনেক বেশি ভালো লাগে, মানে নারুতো ইমপ্রেস হয়ে যায় আর কি। তখন নারুতো পানির মধ্যে হাঁটার চেষ্টা করে, কিন্তু পা রাখার সাথে সাথেই পানিতে ডুবে যায়। এরপরে নারুতো বারবার চেষ্টা করতে শুরু করে, আর অনেকবার চেষ্টা করার পরে নারুতো এই টেকনিককে শিখতে শুরু করে দেয়, যেটা দেখার পরে ইবিসো নিজেও অনেক বেশি অবাক ছিল যে নারুতো এত তাড়াতাড়ি শিখে যাচ্ছে। ঠিক তখনই নারুতো কিছু দেখার পরে অনেক বেশি অবাক হয়ে যায় আর পানিতে ডুবে যায়। ইবিসো দেখতে পায় যে নারুতো একটা লোককে দেখেছে যে লুকিয়ে লুকিয়ে মেয়েদের ওয়াশরুমের মধ্যে দেখার চেষ্টা করছিল। অনেকেই বুঝতে পেরে গেছে যে এটা কে হতে পারে। ইবিসো এটা দেখার পরে অনেক বেশি শকড হয়ে যায় আর তার দিকে আক্রমণ করার জন্য যেতে শুরু করে। তখনই লোকটা পিছনে ঘুরে আর বলে যে আরে এই শব্দ কিসের? আর তারপরে সে অনেক বড় একটা ব্যাংক এখানে সামান করে, আর এই ব্যাংকটা ইবিসুকে নিজের জিহ্বা দিয়ে ধরে ফেলে আর ফ্লোরের মধ্যে আছাড় মারে। এতে ইবিসুর কাম তামাম হয়ে যায়। নারুতো ওই লোকটাকে দেখতে পায় যে বুড়ো ছিল, কারণ তার লম্বা লম্বা সাদা চুল ছিল আর কি। আর এই লোকটার নাম হলো জিরায়া। নারুতো মনে মনে চিন্তা করে যে এই লোকটা তো অনেক বেশি শক্তিশালী, সে আমার সেন্সেকে এক অ্যাটাক করে হারিয়ে দিয়েছে। তবে মনে হচ্ছে সে ইবিসু থেকেও বেশি লুচ্চা। এখন নারুতো ইবিসুকে 1000 ইয়ার্স অফ ডেথ জুৎসুর ব্যবহার করে জাগানোর চেষ্টা করে, কিন্তু ইবিসুর এতে কিছুই যায় আসে না, বেচারা তো ঘুমায় গেছে। নারুতো ওই লোকটাকে জিজ্ঞাসা করে আরে লুচ্চা কে রে, তুই ইবিসুকে মেরে ফেলেছিস? আর এই লোকটা বলে যে আমি হলাম দ্য লেজেন্ডারি ম্যান, লোকের আমাকে ভালোবেসে মাউন্টেন সেজ অথবা টোট সেজ বলে। নারুতো এগুলো শুনে তাকে লুচ্চা আঙ্কেল বলে ডাকতে শুরু করে।
আর বলে যে লুচ্চা তুই আমার মাস্টারকে অজ্ঞান করে দিয়েছিস, এখন আমি ট্রেনিং কার সাথে করবো। জিরায়া বলে যে সে নোবেলস লেখে যেগুলোর নাম হলো মেক আউট প্যারাডাইস, আর এই বইগুলো ওই বই ছিল যেগুলো কাকাশি সবসময় পড়তে থাকে। নারুতো বলে যে তাহলে এগুলো আপনি লিখেছেন লুচ্চা মাস্টার। আর এটা শুনে জিরায়া খুশি হয়ে যায়, হ্যাঁ তুমি কি এই বই সম্পর্কে জানো নাকি। তার মানে হলো এই বইগুলো অনেক ফেমাস হয়ে গেছে। কিন্তু নারুতো বলে যে লুচ্চা কোথাকার তুই মেয়েদের উপরে নজর রাখতেছস। নারুতোর কথা শোনার পরে ভিতরে থাকা সকল মেয়েগুলো পালিয়ে যায়। জিরায়া নারুতোর উপরে রেগে বলে যে তুই লুচ্চা গারে কইতাছস, আমি তো শুধু আইডিয়া নেওয়ার জন্য ভিতরে দেখার চেষ্টা করছিলাম। তখন নারুতো বলে যে আমার ট্রেনিং এর কি হবে এখন। জিরায়া বলে যে ও তুমি ওই পানিতে হাঁটার ট্রেনিং এর কথা বলছো। নারুতো বলে যে হ্যাঁ আপনি পারেন নাকি, এখন আপনারই আমাকে শিখাতে হবে। কিন্তু জিরায়া সাথে সাথে একেবারে পরিষ্কার ভাবে নিষেধ করে দেয়। সে বলে যে আমি তাদের সাথে একেবারেই কথা বলি না যারা কারো সাথে ঠিকভাবে কথা বলতে পারে না। আর ছোট তুই তো আমারে লুচ্চা কইছিলি তাই না, এই জন্য আমি তোরে শিখাইতাম না। নারুতো তখন জিরায়াকে পট্টি পরানোর জন্য তার নোবেল সম্পর্কে ভালো ভালো কথা বলতে শুরু করে। তখন জিরায়া বলে যে 1 মিনিট ছোট, আমার নোবেলস গুলো তো 18+, তুই এগুলো সম্পর্কে জানোস কেমনে। তখন নারুতো কট খায়া যায়, এই জন্য বলে যে ও আমি শুনেছি এই নোবেলস গুলো খুব ভালো, এই জন্য লোকটা বলে যে আমাকে পট্টি পরাই না বন্ধ কর। তারপরে সে টর্নেডো বানিয়ে সেখান থেকে বাতাসের মধ্যে ভাসতে ভাসতে চলে যায়। আর নারুতো এই টেকনিককে দেখে আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। নারুতো মনে মনে চিন্তা করে যদিও এই লোকটা লুচ্চা কিন্তু সে অনেক বেশি কুল, এই জন্য নারুতো তাকে চারদিকে খুঁজতে শুরু করে। লুচ্চা সেজ কই গেলা। আর নারুতো একটা জায়গার মধ্যে তাকে দেখতে পায় যেখানে সে একটা মহিলার কাছ থেকে থাপ্পড় খাইতেছিল। ভাই এটি কি ভাই নিজের অপমান করাইতাছে, কারণ হলো সে মহিলার সাথে বেদবি করেছে। নারুতো নিজের মনে মনে চিন্তা করে এটা আবার কেমন লোক ভাই, কিন্তু আমার কাছে অন্য কোনো অপশনও নাই। নারুতো তাকে আবারও লুচ্চা সেজ বলে ডাক দেয় আর ওকে ট্রেনিং করানোর জন্য বলে। কিন্তু জিরায়া নারুতোকে উঠিয়ে একটা মটকার মধ্যে বন্দি করে দেয়। তারপরে হাসতে হাসতে সেখান থেকে যেতে শুরু করে। এরপরে সে একটা জায়গার মধ্যে এসে বসে পড়ে আর ইচ্ছা চাইতে শুরু করে যেন সে একটা জোয়ান মেয়ে পেয়ে যায়। তখনই তার দিকে কিছু শুরিকেন আসে, কিন্তু সে সেগুলোকে ডজ করে গাছের পিছনে লুকিয়ে পড়ে। নারুতো সেখানে এসে দেখতে পায় যে গাছের পিছনে তো একটা ডল ছিল, এই জন্য নারুতো তাকে খুঁজে বের করার জন্য চলে যায়। তবে তখনই আমরা দেখতে পাই যে এই ডলই জিরায়া মাস্টার ছিল, যে আসলে ট্রান্সফর্ম হয়েছিল। আর মনে মনে চিন্তা করে এই বাচ্চারা আমাকে খুঁজে বের করতে কয়েক বছর সময় লাগবে। কিন্তু তখনই পিছন দিয়ে সেখানে নারুতো চলে আসে। জিরায়া রাজি হয়ে যায় যে নারুতো আসলেই ট্যালেন্টেড, এই জন্য সে নারুতোকে ট্রেনিং দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর এরা দুজনেই খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টের মধ্যে চলে আসে। আমরা দেখতে পাই যে ইবিসো এদের দুজনের উপরেই নজর রাখছিল। আর নারুতো পারবিসেজকে বলে যে ওই পারবিসেজ আপনাকে আমাকে ট্রেনিং করাতে হবে, আমার যে কোনো ভাবে ওই চুনিন এক্সামকে পাস করতেই হবে, কারণ আমি একদিন হোকাগে হতে চাই। কিন্তু জিরায়া তো নারুতোকে সিরিয়াসলি নেয় না, হয়ে যা তুই যেটা খুশি, আমার এতে কি আসে যায়, আমার তো শুধু একটা মেয়েকে দরকার। নারুতো তখন বলে ও এটা তো আপনি আমাকে আগে বলবেন আপনার একটা মেয়ের দরকার। আর নারুতো ট্রান্সফরমেশন জুৎসু ব্যবহার করে একটা মেয়ে হয়ে যায়। ইবিসু তো সেখান থেকে এগুলো দেখছিল, আর এগুলো দেখার পরে নাক থেকে রক্ত বের হয়ে একটা কুয়ার ভিতরে ঢুকে যায়। ভাই লুচ্চামিরও তো একটা সীমা আছে। আর এদিকে পারবিসেজ নারুতোকে দেখে নিজের চোখগুলোকে বড় বড় করে ফেলে আর সে নারুতোকে 10-এর মধ্যে 100 নাম্বার দেয়। আর সে নারুতোকে ট্রেনিং করানোর জন্য রাজি হয়ে যায়, তবে একটা শর্তে, যে নারুতো ট্রেনিং করার সময় সবসময় এই রূপে থাকবে। এটা শোনার পরে নারুতো আবার নিজের আসল রূপে চলে আসে আর জিরায়াকে বলে যে আপনি তো অনেক বেশি লুচ্চা। জিরায়া বলে যে না না আমি লুচ্চা না। নারুতো বলে হ্যাঁ বুঝতে পেরেছি আপনি লুচ্চা না, আপনি হলেন অনেক বড় লুচ্চা। এরপর এরা দুজনেই একটা নদীর কিনারায় বসেছিল আর নারুতো আবারও নিজের পায়ের মধ্যে চাকরাকে ফোকাস করে পানির মধ্যে হাঁটার চেষ্টা করে। নারুতো পানির মধ্যে হাঁটার চেষ্টা করে কিন্তু 2 পা সামনে যেতেই পানিতে পড়ে যায়। আর জিরায়া নারুতোকে বলে যে নারুতোকে প্রথমে নিজের চাকরাকে বিল্ড আপ করতে হবে। নারুতো তখন চাকরাকে বিল্ড আপ করতে শুরু করে আর জিরায়ার নজর তখন নারুতোর পেটের মধ্যে থাকা সিল মার্কের মধ্যে যায়। ও তাহলে এটাই ওই সিল যেটার মাধ্যমে নাইন টেলকে বন্দি করে রাখা হয়েছে। এই সিলকে এমন ভাবে বানানো হয়েছে যেন নাইন টেলসের চাকরা নারুতোর চাকরার সাথে মিলে যায়। আর এই সিলটা 4th হোকাগে এই বাচ্চাটাকে কন্ট্রোল করার জন্য বানিয়েছিল। কিন্তু তখনই ওই সিলিং জুৎসুর উপরে আরেকটা সিলিং জুৎসু চলে আসে। জিরায়া এটা দেখার পরেই বুঝতে পেরে যায় এই সিলিংটাই নারুতোর চাকরাকে আনস্টেবল করে দিচ্ছে। এই কারণেই নারুতো ঠিকভাবে চাকরাকে বিল্ড আপ করতে পারছিল না। আর এটা কার কাজ হতে পারে সেটাও সে বুঝতে পেরে যায় যে এটা ওরোচিমারু করেছে। এরপরে জিরায়া ওই সিলিং জুৎসুকে আনসিল করার জন্য একটা জুৎসু করে আর তারপরে সেটা দিয়ে নারুতোর সিলিং এর মধ্যে অনেক জোরে আঘাত করে। এতে নারুতো অনেক দূরে গিয়ে পড়ে আর আমরা দেখতে পাই যে ওরোচিমারুর সিল আনসিল হয়ে গেছে এবং নারুতোর পেট থেকে সেটা গায়েব হয়ে যায়। এরপরে জিরায়া নারুতোকে আবারও পানির মধ্যে হাঁটতে যেতে বলে। নারুতো আবারও পানির মধ্যে নামে আর প্রথমবারেই পানির মধ্যে অনেক ভালোভাবে হাঁটতে পারছিল। আর নারুতোকে খুশি দেখে জিরায়া নিজেও খুশি হয়ে যায়। আসলে নারুতো এবং জিরায়ার মধ্যে অনেক বড় কানেকশন আছে যেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। যাই হোক, তারপরে জিরায়া নারুতোকে বলে যে বাচ্চা এখন সময় চলে এসেছে, তোমাকে নাইন টেলের চাকরাকে কন্ট্রোল করা শিখতে হবে। এখন আমি তোমাকে একটা কিলার টেকনিক শিখাবো। যেটা শুনে নারুতো খুশি হয়ে যায়। জিরায়া নারুতোকে জিজ্ঞাসা করে তুমি কি কখনো ফিল করেছো তোমার মধ্যে 2 ধরনের চাকরা আছে? নারুতো অনেক চিন্তা করার পরে বলে যে হ্যাঁ আমার একবার এমন লেগেছিল যে আমার ভিতরে অনেক
বেশি শক্তি চলে এসেছে, কিন্তু ওই চাকরাটা রেড কালার ছিল, কিন্তু আমার চাকরা সবসময় ব্লু কালারের হয়ে থাকে। এখন পরের সিনে আমরা দেখতে পাই রাত হয়ে যায় আর নারুতো ঘুমিয়েছিল, আর জিরায়া ছাদের উপরে বসে নারুতোর দিকেই তাকিয়েছিল। তখনই ইবিসু সেখানে চলে আসে, আর জিরায়া ইবিসুকে বলে যে ইবিসু আমাকে ক্ষমা করে দিবে, আমি তোমার স্টুডেন্টকে চুরি করে ফেলেছি, কিন্তু আমার এইরকম কোনো লক্ষ্য ছিল না। ইবিসু বলে যে না না, এটা কোনো আসল বিষয় না, আমি তো আপনাকে দেখেই অবাক হয়ে গিয়েছিলাম, কারণ হলো থার্ড হোকাগে আপনাকে অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আপনি তো এখানে ঘুরে বেড়াচ্ছেন। জিরায়া তখন জিজ্ঞাসা করে যে থার্ড হোকাগে কি জানতে পেরে গেছে যে আমি এখানে আছি, কিন্তু ইবিসু নিষেধ করে যে আমি এখন পর্যন্ত এই খবরকে কাউকে বলিনি। ইবিসু জিজ্ঞাসা করে মাস্টার জিরায়া আপনি অরুচিমারুকে খুঁজে বেড়াচ্ছেন তাই না? জিরায়া নিষেধ করে দেয় আরে না না, আমি কারো পিছনে না, আমি শুধু নিজের নোবেলকে কমপ্লিট করার জন্য এখানে এসেছি। ইবিসু অবাক হয়ে জিজ্ঞাসা করে আপনি তো জানেন সে কত ভয়ানক, অরুচিমারু 3 জন লেজেন্ডারি সানিনের মধ্যে একজন, আর একজন লেজেন্ডারি সানিনকে আরেকজন লেজেন্ডারি সানিনই থামাতে পারবে। তো আমরা এখানে জিরায়া সম্পর্কে কিছু ইনফরমেশন জানতে পেরেছি যে জিরায়া 3 জন লেজেন্ডারি সানিনের মধ্যে একজন, আর এটাও যে সে অনেক শক্তিশালী, আর এই কারণে সে লিভ ভিলেজ এবং নাইনটেল সম্পর্কে এত কিছু জানে। যদিও মাস্টার জিরায়া নিষেধ করে দিয়েছে, কিন্তু ইবিসুর বিশ্বাস যে মাস্টার জিরায়া এখানে অরুচিমারুর জন্যই এসেছে। এদিকে আমরা গারাকে দেখতে পাই যে একা বসেছিল। তখনই ডোসু সেখানে চলে আসে আর গারাকে জিজ্ঞাসা করে আরে তুই কি রাতে ঘুমাস না নাকি? গারা জিজ্ঞাসা করে তুই এখানে কেন এসেছিস? ডোসু বলে যে আরে আমি তো তোকে খুন করার চিন্তা করতেছিলাম, যদি আমি এখনই তোকে এখানেই খুন করে ফেলি তাহলে আমি ফাইনাল এক্সামের মধ্যে সাস্কের সাথে লড়াই করতে পারবো। গারা বলে যে তুই অনেক বড় ভুল করে দিয়েছস এখানে আইসা। তারপরেই গারা অনেক ভয়ানক রূপ নিয়ে ফেলে, যেটা শুধু আমরা শ্যাডোকে দেখতে পাই। ডোসু এটাকে দেখার পরে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর গারা ডোসুকে সেখানেই পিষে মেরে ফেলে। এই ভয়ানক দৃশ্যকে কাবুটো এবং স্যান ভিলেজের নিনজারা দেখছিল। কাবুটো বলে যে ও তাহলে এটা হলো গারা, অনেক বেশি ইমপ্রেসিভ। কিন্তু আরেকটা কথা কাকাশি জানতে পেরে গেছে যে আমি আসলে কে। কাবুটো বলে যে হ্যাঁ তারা জানতে পেরে গেছে যে আমি অরুচিমারুর একজন। সে বলে যে যদি তারা জানতে পেরে যায় তুমি আসলে কে, তাহলে তারা তো আমাদের সম্পর্কেও জানতে পেরে যাবে যে আমরা এখানে কি করতে এসেছি, আর আমাদের লিভ ভিলেজকে ধ্বংস করার প্ল্যান নষ্ট হয়ে যাবে। কাবুটো বলে আরে চিন্তা করো না, যদি তারা জানতেও পেরে যায় তাহলেও তারা আমাদেরকে কিছুই করতে পারবে না। হিডেন লিভ ভিলেজকে ধ্বংস করার প্ল্যান সম্পূর্ণ করেই ছাড়বো। আর এদের দুজনের কথাবার্তা হায়াতে শুনে ফেলে, আর এই ইনফরমেশনকে লর্ড হোকাগে পর্যন্ত পৌঁছানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু তখন তারাও বুঝতে পেরে যায় যে হায়াতে তাদের কথাকে শুনে ফেলেছে। হায়াতে তাড়াতাড়ি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু স্যান ভিলেজের এই নিনজা তাকে ফলো করতে শুরু করে দেয়। আর একটা জায়গায় আসার পরে তারা দুজনেই সামনাসামনি হয়ে যায়, আর এদের দুজনের মধ্যেই অনেক ভয়ানক লড়াই শুরু হয়, যেখানে স্যান ভিলেজের এই নিনজা হায়াতেকে মেরে ফেলে। পরের দিন জিরায়া নারুতোকে একটা নদীর পাশে নিয়ে আসে, নারুতোকে ট্রেনিং করাবে আর তার সাথে সাথে লুকিয়ে লুকিয়ে মেয়েদেরকে দেখবে। জিরায়া নারুতোকে বলে যে দেখো সবকিছু শুরু করার আগে আমি তোমাকে একটা জিনিস বলতে চাই, তোমার ভিতরে 2 ধরনের চাকরা আছে নারুতো। একটা নর্মাল মানুষের মধ্যে 2 ধরনের চাকরা না, 1 ধরনের চাকরা থাকে, কিন্তু তোমার ভিতরে লাল রঙের একটা চাকরা আছে। এই জন্য নারুতো ওই লাল চাকরার উপরে ফোকাস করো আর সেটাকেই বাইরে বের করার চেষ্টা করো। নারুতো এটাই করার চেষ্টা করে, কিন্তু এতে কিছুই হয় না। নারুতো এখনো জানে না যে জিরায়া যে চাকরার কথা বলছিল ওইটা আসলে নাইনটেল ফক্সের চাকরা। এখন অনেকক্ষণ ফোকাস করার পরেও নারুতো ওই চাকরাকে বের করতে পারে না। এতে জিরায়া বুঝতে পেরে যায় যে এই চাকরা নারুতোর ইমোশনের সাথে যুক্ত। এই জন্য এই চাকরা তখনই বের হবে যখন নারুতো অনেক বেশি রেগে থাকবে অথবা নারুতোর জীবন ঝুঁকিতে থাকবে। জিরায়া নারুতোকে বলে নারুতো আমার কথা এখন মনোযোগ দিয়ে শোনো, এখন আমি তোমাকে যে জুৎসু শিখাবো সেটার জন্য তোমার নর্মাল চাকরা যথেষ্ট হবে না, এটার জন্য তোমাকে ওই লাল চাকরাকে বের করা শিখতেই হবে। যদি তুমি এটা করতে পারো তাহলে দুনিয়ার যে কোনো জুৎসু করা তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। যেমন সামানিং জুৎসু, যেটা আমি এখন তোমাকে শিখাবো। এটা একটা টেলিপোর্টেশন জুৎসু, যেটা করার আগে তোমাকে রক্ত দিয়ে কন্ট্রাক্ট বানাতে হবে। তারপরে তুমি তোমার কন্ট্রাক্ট দিয়ে ওই জীবকে যে কোনো জায়গায় যে কোনো সময় সামান করতে পারবে। নারুতো এটা শুনে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। জিরায়া বলে যে এটা করার আগে তোমাকে তোমার নর্মাল চাকরাকে অনেক বেশি ব্যবহার করতে হবে, যেন তোমার কাছে শেষে ওই লাল চাকরাগুলোই বেঁচে থাকে ব্যবহার করার জন্য। এই জন্য এখনই যত তাড়াতাড়ি সম্ভব নিজের নর্মাল চাকরাকে শেষ করো। আসলে মাস্টার জিরায়ার প্ল্যান হলো যখন নারুতো নিজের বডির সব চাকরা শেষ করে ফেলবে তখন নারুতোর বডির মধ্যে শুধু নাইনটেলের চাকরা থাকবে, আর এইভাবেই নারুতো খুব সহজেই নাইনটেলের চাকরাকেও ব্যবহার করতে পারবে আর সামানিং জুৎসুও শিখতে পারবে। তারপরে নারুতো শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে নিজেদের মধ্যেই লড়াই করে নিজেই জিতে যায়, আর এইগুলো করার পরে নারুতো একেবারে ক্লান্ত হয়ে যায়। জিরায়া সেন্সে তখন নারুতোকে সামানিং জুৎসু করে দেখায়। সে প্রথমে নিজের দাঁত দিয়ে হাতের মধ্যে কামড় দিয়ে কেটে ফেলে, তারপরে ওই রক্তকেই নিজের হাতের মধ্যে লাগিয়ে সেটাকে মাটির মধ্যে আঘাত করে, আর ঠিক তখনই সেখানে অনেক বড় একটা ব্যাঙ চলে আসে। নারুতো এটা দেখার পরে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। এই ব্যাঙটা অনেক বড় স্ক্রোল নিজের মুখ থেকে বের করে আর নারুতোকে দেয়। জিরায়া নারুতোকে বলে যে নারুতো এটা খোলো, এটা হলো সামানিং জুৎসুর কন্ট্রাক্ট। সবার প্রথমে তোমাকে নিজের রক্ত দিয়ে এখানে কন্ট্রাক্ট ফর্ম বানাতে হবে, তারপরে তুমি যখন তখন
তখন যে কোনো জায়গায় নিজের কন্ট্রাক্ট করা জিপকে সামান করতে পারবে। নারুতো তখন দাঁত দিয়ে নিজের হাতে কামড় দেয় আর তারপরে নিজের রক্ত দিয়ে নিজের নামকে ওই স্ক্রোলের মধ্যে লিখে ফেলে আর তারপরে নিজের চাকরাকে ফোকাস করে সামানিং জুৎসু বলে নিজের হাতকে মাটির মধ্যে আঘাত করে। কিন্তু একটা বড় ব্যাঙ সেখানে আসার বদলে সেখানে একটা ব্যাঙের বাচ্চা আসে আর এটা দেখার পরে জিরায়া সেন্সের রিঅ্যাকশন কিছুটা এমন ছিল, আরে ভাই জিরায়া লিপস্টিক দিল কোন সময়? নারুতো এখানে বারবার সামানিং জুৎসুর প্র্যাকটিস করতে থাকে কিন্তু জিরায়ার সেন্সের নজর ওই দিকে ছিল না, তার বদলে নদীর কিনারে গোসল করা কিছু মেয়েদের উপরে ছিল। নারুতো বলে যে ওই পারবি সেন্সে আপনি কি এই কারণেই এই জায়গার মধ্যে এসেছেন নাকি? আমাকে ট্রেনিং করানোর বাহানা দিয়া মেয়েদেরকে দেখতাছেন? জিরায়া বলে যে আরে বদমাশ বাচ্চা, আমি তো এখানে রিসার্চ করতাছি, নিজেকে দেখা আগে 5 বার প্র্যাকটিস করে ফেলছস কিন্তু এখন একটাও সামানিং করতে পারস নাই, এই জন্য তোকে দেখার বদলে অনেক ভালো হবে যদি আমি সুন্দর সুন্দর মেয়েদেরকে দেখি। নারুতো বলে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি করতাছি এইবার ঠিকভাবে করবো। তারপরে নারুতো আরো একবার ট্রাই করে কিন্তু এইবারও ফলাফল আগের মতোই। জিরায়া বলে যে আমি বুঝতে পেরে গেছি তোর ভিতরে কোনো ট্যালেন্ট নাই, যা গিয়ে ফ্রি ফায়ার খেলগা, তোরে দিয়ে কোনো কাম হইতো না। অন্যদিকে আনবু ব্ল্যাক অপস হায়াতে সেন্সের বডিকে খুঁজে পায় আর তারা এই খবরকে লর্ড হোকাগে পর্যন্ত পৌঁছে দেয়, যে কারণে লর্ড হোকাগে এমার্জেন্সি মিটিং ডাকে, যে কারণে সব জনিনরা সেখানে চলে আসে। সে বলে যে তোমরা হয়তো জানো না কিন্তু হায়াতের ডেড বডি পাওয়া গেছে, হায়াতেকে কেউ খুন করেছে। সবাই এটা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন কাকাশি বলে এটা অবশ্যই কাবুটোর কাজ, কারণ কাকাশিকে কাবুটোর আসল উদ্দেশ্য জানার কাজ দেওয়া হয়েছিল আর কাকাশির সন্দেহ যে এটার পিছনে অরুচিমারুর হাত রয়েছে। তখন সেখানে থাকা একটা ওল্ড লেডি বলে যে তাদেরকে চুনিন এক্সাম ক্যান্সেল করে দেওয়া উচিত, তাদেরকে সবার প্রথমে অরুচিমারুর সাথে লড়াই করতে হবে। কিন্তু থার্ড হোকাগে নিষেধ করে দেয়, কারণ যদি তারা এখন চুনিন এক্সামকে থামিয়ে দেয় তাহলে অরুচিমারু অন্য কিছু করবে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ইনো এবং সাকুরা ফুল নিয়ে হাসপাতালে আসে সাসকের সাথে দেখা করতে, কারণ এখন সাসকে হসপিটালে ছিল। কিন্তু যখনই নার্স দরজা খুলে দেখতে পায় যে সাসকে সেখানে নেই, এটা দেখার পরে তারা তিনজনেই অবাক হয়ে যায়। সাকুরা ভয় পেয়ে যায় কারণ সাকুরা মনে করে যে সাসকে অরুচিমারুর কাছে চলে গেছে। তারপরে তারা লিয়ের সাথে দেখা করতে যায় কিন্তু তারা দেখতে পায় যে লিও নিজের রুমের মধ্যে ছিল না, আসলে লি তো মাঠের মধ্যে এক্সারসাইজ করছিল। এটা দেখার পরে নার্স লিয়ের কাছে আসে। লি এত বেশি আহত হওয়ার পরেও হার মানতে রাজি না, ওর হাত পা ভেঙে গেছে তারপরেও পুশ আপ মারার চেষ্টা করছে আর এত পুশ আপ মারার কারণে লি অজ্ঞান হয়ে যায়। ভাই সাব লিয়ের মধ্যে কত বেশি সাহস। এদিকে বাকিরা সবাই চুনিন এক্সাম দেওয়ার জন্য প্র্যাকটিস করছিল আর আমরা কাকাশিকে দেখতে পাই। কাকাশি এক হাত দিয়ে পাহাড়ে ওঠার চেষ্টা করে, কাকাশি একেবারে পাহাড়ের উপরে উঠে যায় আর দেখতে পাই যে আগে থেকেই সেখানে কেউ ছিল, যেটা হলো সাসকে। অন্যদিকে আমরা দেখতে পাই যে নারুতো ওই সামানিং জুৎসুরি ব্যবহার করা শিখতেছিল আর এইবার নারুতো যেটাকে সামান করেছে সেটার মধ্যে 2টা পাও ছিল, কিন্তু নারুতোকে শুধু এটা করতেই 3 সপ্তাহ লেগে গিয়েছে। এই জন্য জিরায়া সেন্সে অনেক বেশি নিরাশ। 3 সপ্তাহ অলরেডি শেষ হয়ে গেছে আর পরের সপ্তাহে ওদের চুনিন এক্সাম। জানি না ভাই নারুতো কি করবো, চুনিন এক্সাম কি দিতেও পারবো নাকি দিতে পারতো না। তারপরে নারুতো অজ্ঞান হয়ে যায় আর জিরায়া সেন্সে বুঝতে পেরে যায় যে এইবার নারুতোর ভিতর থেকে ওই লাল চাকরাকে কিভাবে বের করতে হবে। এটার জন্য জিরায়ার নারুতোর জীবনকে বিপদে ফেলতে হবে। যাই হোক, এরপরে জিরায়া নারুতোর মুখের মধ্যে 1 বালতি পানি মারে আর নারুতোকে ঘুম থেকে জাগিয়ে তোলে। সে বলে যে নারুতো তুমি 3 সপ্তাহ ধরে প্র্যাকটিস করছো কিন্তু এতে তো কোনো উপকার হচ্ছে না। নারুতো বলে যে আমি তো নিজের পুরো চেষ্টা করছি, আমাকে আরেকটু সময় দেন। তারপরে তারা দুজনে একটা ব্রেক নেয় আর একটা রামেন শপের মধ্যে চলে আসে, যেখানে নারুতো গলা পর্যন্ত ভরে রামেন খায়। নারুতো যত পারো খাইয়া নাও, এটা তোমার শেষ খাওন হইতে পারে। নারুতো বলে যে কি এটার মানে কি আবার? জিরায়া বলে আরে না না আস্তে আস্তে খাও। আর যখন টাকা দেওয়ার পালা আসে তখন আমরা জানতে পারি যে জিরায়া সেন্সে আগে এখান থেকে চম্পট মারছে আর এখন বেচারা নারুতোকে পুরো খাবারের বিল দিতে হবে। এতে নারুতোর পার্স একেবারে খালি হয়ে যায়। তখনই জিরায়া পিছন দিয়ে নারুতোর কাছে আসে আর নারুতো বলে যে পারবি সেন্সে আমি মনে করেছিলাম আপনি বিল দিবেন। জিরায়া বলে আমি আবার কোন সময় বললাম যে আমি বিল দেবো? এটা শোনার পরে তো নারুতো লিটারালি কান্না করতে শুরু করে দেয় আর জিরায়া নারুতোকে জিজ্ঞাসা করে ওই নারুতো তুই কি কোনো মায়েরে পছন্দ করস? তখন নারুতো বলে যে হ্যাঁ সাকুরা। জিরায়া বলে যে তাহলে চল ওর কাছে তুমি এখন ওকে জড়িয়ে ধরবে। যেটা শুনে নারুতো লজ্জা পেয়ে বলে যে আসলেই এটা কি আমার ট্রেনিং এর পার্ট নাকি? হ্যাঁ হ্যাঁ তুমি এটা বলতে পারো, তাহলে চলো তাড়াতাড়ি। নারুতো সাকুরার কাছে যায় আর সাকুরার সাথে কথা বলার চেষ্টা করে আর জিরায়া পিছন থেকে এইগুলো দেখছিল, যেখানে নারুতো সাহস করে সাকুরাকে বলে দেয় ওকে জড়িয়ে ধরবে, কিন্তু সাকুরা তো নারুতোর কথাকে বুঝতেই পারে না। তারপরে সাকুরা সেখান থেকে যেতে শুরু করে দেয় কিন্তু নারুতো সাকুরাকে থামিয়ে দেয়। নারুতো সাকুরাকে ধরে টান দেয়, এতে সাকুরা নারুতোর উপরে পড়তে শুরু করে আর নারুতো নিজের হাত পা ফেলে দেয় সাকুরাকে জড়িয়ে ধরার জন্য। তবে সাকুরা বুঝতে পেরে যায় যে নারুতো কি করতে চায়, এই জন্য সাকুরা ওকে জড়িয়ে ধরার বদলে ওর চেহারার মধ্যে একটা ঘুষি মারে, এতে নারুতোর চাড্ডি বাড্ডি গুল হয়ে যায়। এরপরে জিরায়া নারুতোকে নিয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করে, কিন্তু নারুতো তো এখানে কিছুই বুঝতে পারছিল না যে আসলে জিরায়া সেন্সে নারুতোকে দিয়ে এইগুলো কি করাচ্ছে। তখন জিরায়া নারুতোকে জিজ্ঞাসা করে নারুতো আর কি কিছু আছে যেগুলো তুমি করতে চাইতে? নারুতো তখন জিজ্ঞাসা করে আমি কিছু বুঝতে
বুঝতে পারছি না আপনি আমাকে এইগুলো কেন জিজ্ঞাসা করছেন। আর নারুতোর এই কথা শেষ হওয়ার আগেই জিরায়া সেন্সেই নারুতোর পেটের মধ্যে অনেক জোরে একটা ঘুষি মারে। আর এই ঘুষি খাওয়ার পরেই নারুতো অজ্ঞান হয়ে যায়। আর নারুতোর অজ্ঞান হওয়ার পরে জিরায়া চিন্তা করে যেটা তোমার জন্য অনেক বেশি বিপজ্জনক হতে পারে নারুতো, কিন্তু আমার কাছে এখন আর অন্য কোনো রাস্তা নেই। নাইনটেল ফক্সের চাকরা তখনই বের হয়ে আসবে যখন তোমার উপরে বড় বিপদ আসবে, এই জন্য ফোর্থ হোকাগে আমাকে ক্ষমা করে দিবে। তারপরে জিরায়া নারুতোকে নিয়ে একটা ভয়ানক জায়গার মধ্যে চলে আসে যেখানে অনেক বড় একটা গর্ত ছিল। সে নারুতোকে জাগিয়ে দেয় আর নারুতো যখন জেগে ওঠে আর নারুতোকে গর্তে ফেলে দেওয়ার জন্য নারুতোকে নিজের আঙুল দিয়ে ধাক্কা দেয়। আর এতে নারুতো জোবজার পার করে ওই গভীর গর্তর মধ্যে পড়তে শুরু করে। নারুতো উপর থেকে পড়ছিল তখন নারুতো নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজের চাকরাকে ফোকাস করে গর্তের আশেপাশের পাথরগুলোকে ধরার চেষ্টা করে, কিন্তু এটা একেবারে ইম্পসিবল ছিল কারণ এই পাথরগুলো পিছলা। নারুতো ওই পাথরগুলোকে কোনোভাবেই ধরতে পারবে না, এই জন্য অনেক গতিতে নিচে পড়তে শুরু করে। আর যদি নিচে পড়ে যায় তাহলে ওর কেল্লা ফতে হয়ে যাবে। কিন্তু তখনই সবকিছু একেবারে চেঞ্জ হয়ে যায় আর নারুতো এমন একটা জায়গায় ছিল যেখানে নারুতো কখনোই যায়নি। এই জায়গাটা নারুতোর চিন্তা ভাবনা থেকে একেবারেই অন্যরকম ছিল। নারুতো দেখতে পায় যে ওর সামনে অনেক বড় একটা লোহার দরজা ছিল যেটা সিল করা ছিল, কিন্তু সেটার ভিতর থেকে অনেক ভয়ানক একটা শব্দ আসছে। নারুতো ওই দরজার কাছে যেতেই দেখতে পায় যে অনেক বড় বড় লাল চোখগুলো নারুতোর দিকেই তাকিয়ে ছিল। নারুতো বুঝতে পেরে যায় যে এই বড় দেখতে জীবটা আর কেউ না, এটা হলো নাইনটেল ফক্স। আর ওই শক্তিশালী লাল চাকরা যেটা নারুতো ব্যবহার করে এটা এর কাছ থেকেই বেরিয়ে আসে। তখনই নাইনটেল ফক্স নারুতোকে বলে যে ওই ছেলে তুই এখানে কেন এসেছিস, তোর কি চাই? নারুতো বলে যে অনেক হয়ে গেছে, তুমি অনেক সময় ধরে আমার ভিতরে বসবাস করছো, আমার এখনই তোমার চাকরার দরকার। নাইনটেল বলে যে ও আসলেই নাকি, তোমার ভিতরে তো অনেক বেশি সাহস, যদি আমি এখন তোমাকে শেষ করতে পারতাম তাহলে অনেক মজা পাইতাম, কিন্তু যদি তুমি এখন মারা যাও তাহলে আমিও মারা যাব, এই জন্য এইবারের জন্য আমি তোমাকে নিজের চাকরা দিচ্ছি। তখন নারুতো আবার দেখতে পায় যে নারুতো উপর থেকে নিচে পড়ছে আর তখন নারুতো নিজের ভিতরের চাকরাকে ব্যবহার করে আবারও সামানিং জুৎসু করে। আর এইবার নারুতোর ভিতরে নাইনটেলের চাকরা থাকার কারণে নারুতো অনেক বড় একটা ফ্রককে সামান করতে পারে। নারুতো এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর নারুতো ওই ফ্রকটার উপরে পড়ার কারণে নারুতোর জীবনও বেঁচে যায়। জিরায়া সেন্সেই এটা দেখার পরে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু তার একটা বিষয় নিয়ে অনেক ভয় ছিল। নারুতো এতগুলো ব্যাঙের মধ্যে এই ব্যাংটাকে সামান করেছে যেটাকে কন্ট্রোল করতে জিরায়েরই অবস্থা খারাপ হয়ে যায় আর এই কারণে জিরায়া চুপি চুপি সেখান থেকে পালাতে শুরু করে। যাই হোক, এখন এই ব্যাঙ নারুতোর কি অবস্থা করবে সেটা তো আমরা পরের পার্টেই দেখতে পারবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা বাই বাই।